আচ্ছা, সো ইন্ট্রোডাকশন টু ডাটা সায়েন্স, এটা দিয়ে শুরু হবে আমাদের কোর্স। ইন্ট্রোডাকশন টু ডাটা সায়েন্সে আমাদের কনসেপ্টটা কী আসলে ডাটা সায়েন্সের এবং প্র্যাকটিসগুলো কী কী এটা এখানে বলা আছে। এখানে কোর্স ফর্মালি আমি আসলে আপনাদের বুকের যে কন্টেন্ট সেগুলো আপনাদের আলাদাভাবে দিয়ে দিব, বই লাগবে না কেনা, আপনাদের আমি পিডিএফ যে করে দিয়ে দিব, মানে যেটুকু দরকার সেটুকু আমি আপনাদের দিয়ে দিব। এবং কোর্স সফটওয়্যার এইটা হচ্ছে কি কিছুদিন পরে, এখন না, বাট এখানে লেখা আছে, আপনারা চাইলে এই বইটা ঘেঁটে দেখতে পারেন বা ডাউনলোড করতে পারেন বা হোয়াট এভার। এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা লিঙ্কে ক্লিক করে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন, এটা এখন লাগবে না, পরে। সো ইন্ট্রোডাকশনে দেখেন আপনারা অলরেডি এর বিগার কোর্সটা পড়ে আসছেন, মানে মাদার কোর্স। মাদার কোর্সটা কি বলেন তো? না, মাদার কোর্সটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বুঝছেন? পড়েন না? তাহলে আপনারা আগে চাইল্ড কোর্স পড়া শুরু করছেন। সোহন স্যার কই ছিল? এটা তো সোহন স্যার পড়ায় গেল। সোহন স্যার তো কম্পাইলারে পড়াইছিল, মানে এআই এতে 9 ক্লাসে পড়াইছিল। 9 হয়ে আছে। আচ্ছা, সো এআই অ্যাকচুয়ালি সিরিয়াল ওয়াইজ আগে আসা কথা, তারপরে এটা আসা কথা, কিন্তু আপনারা মনে হয় বেশি পারেন, এজন্য এটা কিছু আমরা তো সবকিছু বেশি পারি, আমাদের সবকিছু আগে হয়ে যায়। এটা ভালো। অ্যাডভান্স কোর্স আপনারা আগে করতেছেন, পরে গিয়ে লোকাল কোর্সগুলো করবেন। প্লেন চালানো শিখা, বাস চালানো শিখা। এটা কোনো সমস্যা না। আচ্ছা, যাই হোক, তো কোর্স এন্ড ভেরি গুড, না করলে আর কোনো সমস্যা নাই। এটা যেহেতু আমাদের কোর্সের প্রিরিকুইজিট ছিল, কিন্তু মানে আমি হচ্ছে আপনাদের ওইভাবে শেখানোর জন্য না। তো ডেটা সায়েন্স হচ্ছে মেশিন লার্নিং এর একটা ব্রডার ভার্সন। দিস ইজ আ সাবসেট অফ মেশিন লার্নিং, মানে মেশিন লার্নিং আপনারা শিখবেন সামনে। সো মেশিন লার্নিং এরও একটা সাব অংশ হচ্ছে ডেটা সায়েন্স। এখানে দেখতে পাচ্ছেন যে মেশিন লার্নিং, মেশিন লার্নিং এর ভেতর কিছু জিনিস আছে, KNN, Bayesian learning, decision trees, deep learning, support vector machine, text mining, time series forecasting, recommendation engine, অনেক কিছু আছে। So basically আপনারা হচ্ছে মেশিন লার্নিং এর একটা কোর্স করছেন। মেশিন লার্নিং এর একটা এক্সটেন্সিভ কোর্স হচ্ছে ডাটা সায়েন্স এন্ড বিগ ডাটা অ্যানালিটিক্স। তো এটা দেখলেই বুঝতে পারবেন যে ডেটা সায়েন্সে বেসিক্যালি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করে ওটা হচ্ছে ডাটা প্রিপারেশন, প্রসেস মাইনিং, প্রসেস প্যারাডাইম, ভিজুয়ালাইজেশন, স্ট্যাটিস্টিক্স এন্ড এক্সপেরিমেন্টেশন উইথ ডাটা। সো এই এক্সপেরিমেন্টগুলো করব কি দিয়ে? এই যে ডাটা প্রিপারেশন, প্রসেস মাইনিং, এগুলো করব কিভাবে, এটাই আমি আপনাদের শেখাবো। এবং এই এক্সপেরিমেন্টগুলো করব কিভাবে, এগুলা দিয়ে। এইগুলা হচ্ছে এক একটা মডেল, এগুলাকে বলা হয় হচ্ছে মেশিন লার্নিং মডেল। ঠিক আছে? সো মেশিন লার্নিং মডেল আমরা কিছু কয়েকটা শিখব, নিজেরা কয়েকটা শিখব, এবং আমরা ডাটা কালেক্ট করে সেই ডাটার উপর মেশিন লার্নিং মডেল চালানোর চেষ্টা করব। ডাটা অলরেডি আপনাদের থেকে আমি কালেক্ট করে রাখছি, মনে আছে? স্ট্যাটিস্টিক্স কোর্সে আপনাদের সার্ভেটা ছিল, ওই সার্ভে থেকে মোটামুটি 94-95 ডাটা আসছিল। সো ওইখানে অলরেডি আপনারা ডেটা মাইনিং এর কাজ অলরেডি আপনারা করে আসছেন। যেহেতু আমাকে আমার আপনাদের সাথে দিছে, তাহলে আপনাদের সাথে আমার রিলেট করতে সুবিধা হবে, মানে আপনার নেক্সট যে এটা নতুন করে কিছু করা যাবে, মানে কিছু আমাদের কাছে আছে, ওগুলো আমরা ইউটিলাইজ করব, রিইউটিলাইজ করব। সো মেশিন লার্নিং এর কাজ আসলে কি, মেশিন লার্নিং বলতে আসলে কি বোঝায় আমাদের আসলে সেটা একটু জানা দরকার। তো ডাটা সায়েন্স বুঝতে হলে আগে একটু মেশিন লার্নিংটা বুঝে আসতে হবে। What is the difference between normal program and machine learning? ঠিক আছে, মেশিন লার্নিং প্রোগ্রাম আর নরমাল প্রোগ্রামের মধ্যে পার্থক্য কি? নরমাল প্রোগ্রামে আমরা নরমালি এতদিন যেটা দেখে আসছি, এতদিন আপনারা যেটা কম্পিটিটিভ প্রোগ্রামিং হাবিজাবি করছেন, ওইখানে যেটা দেখছেন সেটা হচ্ছে যে আমাদের ডাটা ইন্ট এক্স ইন্ট ওয়াই আছে,
তারপরে আমরা লিখলাম হচ্ছে sum is equal to x plus y সো এরপরে printf এ যদি আমি sum লিখি বা cout দিয়ে যদি sum লিখি তাহলে হচ্ছে আউটপুটে ওটাই শো করবে। আমরা একটা ইনপুট দিব, ইনপুটের বদৌলতে আমার আউটপুটটা দেখাবে, ইনপুট ওয়াইজ আউটপুট হবে। একটা ইনপুট দিব, এটা হচ্ছে আমাদের ইনপুট, এইটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা, যে আমাদের কি কাজ হচ্ছে প্রোগ্রামে, জবের কাজ হচ্ছে, দেন আমরা একটা আউটপুট দেখাই দিচ্ছি। সিম্পল অ্যাজ দ্যাট। মেশিন লার্নিং এবং নরমাল প্রোগ্রামের মধ্যে পার্থক্য কি? তাহলে নরমাল প্রোগ্রাম আর মেশিন লার্নিং পার্থক্য হচ্ছে মেশিন লার্নিং এ আমাদের ইনপুট এবং আউটপুট দেওয়া থাকে, ঠিক আছে? মেশিন লার্নিং এ ইনপুট এবং আউটপুট দেওয়া থাকে, সেইখান থেকে মেশিন অ্যানালাইসিস করে কোড জেনারেট করে। বুঝা যাচ্ছে? একটা মডেল জেনারেট করে বা একটা কোড জেনারেট করে বা একটা সিস্টেম জেনারেট করে, যেই জেনারেশনের মাধ্যমে আমরা একটা কোনো কিছু মনে করেন ইনপুট আর আউটপুট যদি দিয়ে দিই ও অনুযায়ী তৈরি করে। তো এটা একটা এক্সাম্পল আপনাকে আমি দেখাই, এটা দেখলে একটু সহজে বুঝবেন। আমি একটু দেখে যাই, আপনারা দেখেন। স্যার যেমন একটা ফুল সেপাল পেটালের মেজারমেন্ট ওয়াইজ ধরতে পারে যে এটা কি ফুল না স্যার? হ্যাঁ, সিটোসা, ওই যে ফ্লাওয়ার সিটোসা, বুঝতে পারছি। আচ্ছা দাঁড়ান, ওইটা আমি একটু ডিটেলে দেখাই, যেটা বুঝতে পারবেন। স্যার এটা কি আমাদের ল্যাব বেস সাবজেক্টটা? ওয়েব টেকের মতো রিটেন হবে স্যার এটা? রিটেনই হবে মেইনলি, তবে ফাইনালে আমি চেষ্টা করবো এবার 20-এ পরীক্ষা হবে। গতবার 40-এ দিয়েছিলেন, ওইটা আমি স্যারের সাথে কথা বলছি অলরেডি যে স্যার এভাবে হচ্ছে না, এটাকে কিভাবে অপটিমাইজ করা যায়। সো হোপফুলি আমরা এই সেমিস্টারে ওটা করতে পারবো, এখন আলাদা ভরসা। এটা দেখে আমাদের পেপার করা লাগবে স্যার আপনার সাথে? পেপার করা লাগবে না, ইন্টারেস্টেড থাকলে করতে পারেন। মানে এখানে পেপার আসলে এটা ম্যান্ডেটরি আপনাদের জন্য না, এটা মাস্টার্সে, মাস্টার্সে পেপার করা ম্যান্ডেটরি। খুলে হচ্ছে না, স্যার আমাদের এখানে লাস্টের দুটো সেমিস্টারে স্যার মেজরগুলো সিলেক্ট করা যায় না? না, মেজর সিলেক্টের অপশন নাই। মেজর অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে মেজর সিলেক্ট করা যায় না, সিএসসি আমাদের এই কোর্সটাই তো স্যার, মানে maximum university-তে যায় না? যায় না। তা আমার জানা মতে তো যায় না, যায়। না, ইয়াতে এটা বিবিএতে যায়। সিএসসি ক্ষেত্রে মেজর এবং জেনারেট দেয় না, যে সিএসসি মেজর ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এভাবে লেখা থাকে না সার্টিফিকেটে। আপনাদের হচ্ছে মেজর ট্র্যাক সিলেক্ট করতে পারবেন। সাপোজ হচ্ছে আপনি অনেক মানে এখন এসে লাস্ট ইয়ারে এসে স্টুডেন্টরা বেসিক্যালি দুইটা লাইনে যায়, একটা হচ্ছে ওয়েব লাইনে যায়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ম্যানেজমেন্ট, ওয়েব ডেভেলপিং, এই লাইনে যায়। আর একটা যায় হচ্ছে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, বিগ ডেটা, এই লাইনে যায়। এই দুইটা ডাটা নর্মালি যায়। এটা হচ্ছে মেজর ট্র্যাক, বাট আপনার সার্টিফিকেটে কোথাও লেখা থাকে না, কোনো ভার্সিটি মানে এখন বাংলাদেশে লেখা থাকে না যে আপনি হচ্ছে মেজর কিসে করছেন। বেসিক্যালি এটা আইডেন্টিফাই করা হচ্ছে আপনার থিসিসের উপর বেস করে। আপনি যে থিসিসটা করবেন ওইটা জিজ্ঞাসা করবে আপনাকে, মানে আপনি নর্মালি যখন বাইরের দেশের ইন্টারভিউ বা কোনো একাডেমিক ইন্টারভিউতে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করা আপনি থিসিস কিসের উপর করছেন। সো এই থিসিসটা এক্সপ্লেন করলে ওরা বুঝতে পারে আপনি আসলে কোন ট্র্যাকে, ঠিক আছে? আপনি যখন আচ্ছা, আমাদের যখন কোর্স মডিউলটা দেওয়া ছিল, মানে দেওয়া হয়েছিল শুরুতে, এরপরে মাঝখানে, তো এখানে 7 সেমিস্টার আর 8 সেমিস্টারে দুইটা হচ্ছে কোর্স আমাদের নিজেদের নেওয়ার কথা ছিল, ওটা মেজর অপশনাল কোর্স বলি। হ্যাঁ, অপশনাল। এটা ওইটা কি এবার অ্যাপ্লিকেবল হবে না? হ্যাঁ, এটাই তো অপশনাল কোর্স আপনার। মানে এটা ভার্সিটি থেকেই তোমাকে দিয়ে দেবে আর কি, তোমার এটা আমার উপরে না যে আমি ডিসাইড করব যে আমি কোনটা এটা হচ্ছে গিয়ে অপশনাল কোর্স মেইনলি অফার হয় যেভাবে, ওটা হচ্ছে টিচারের অ্যাভেলেবিলিটি
প্লাস হচ্ছে গিয়ে আপনাদের আপনারা এখন যে টাইমে আছেন সেই টাইমে টিচার কোন কোর্স নিচ্ছে সেই অনুযায়ী আপনারা অপশনটা পাবেন। এটা আপনাদের উপর বোঝানো হয়েছিল এমন ভাবে যে মানে ওই যে স্লটটা আছে ওই স্লটের আন্ডারে এতগুলো কোর্স আছে, ওটা কিন্তু আলাদা একটা ছিল, টেবিল ছিল। আমি বুঝতে পারছি। তো ওইখান থেকে ওই স্লট থেকে আর কোনো কোর্স অফার করছে আপনাদের নাকি একটাই? স্পেসিফিক ভাবে তো বলা হয় না যে আমাদের এই কোর্সটা হচ্ছে অপশনাল কোর্স। আচ্ছা, তাইলে মানে অপশনাল কোর্স বেসিক্যালি ডিপার্টমেন্ট থেকেই দেয়, কারণ টিচার যেটা অ্যাভেলেবেল থাকে তার উপর ডিপেন্ড করে। সেকেন্ড যে অপশন এইটা হয়তো আপনারা আপনাদের যে রিকোয়েস্ট তার পরিপ্রেক্ষিতে দেওয়া হবে সেকেন্ড অপশনটা। ফার্স্ট অপশনটা হচ্ছে যে এখন এইটা দেওয়া হয়েছে কারণ এটা হচ্ছে বেটার, এখন মার্কেট ওয়াইজ এটা হচ্ছে বেটার পারফর্মিং একটা সাবজেক্ট, ট্রেন্ডিং সাবজেক্ট যাবে। তো সেই জন্য এটা দেওয়া হয়েছে। এখানে আরও কিছু কোর্স ছিল। আর কি কি কোর্স ছিল? নেটওয়ার্কিং এর থাকার কথা, ক্লাউড কম্পিউটিং, নেটওয়ার্কিং, তারপর সাইবার সিকিউরিটি, এই টাইপের কোর্স। সো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই আসলে এগুলো অফার হয় না, কারণ হচ্ছে এগুলো আসলে পপুলার না। সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং এগুলো তো পপুলার না এবং স্টুডেন্টের ইন্টারেস্টেড কম এগুলো করার জন্য। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিছু কোর্স অফার হয়, ওইটা স্টুডেন্টরা করে। তো আপনাদের যদি মনে হয় যে ওইটাও করবেন, তো আপনারা হচ্ছে অপশন 2-তে আপনাদের ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করবেন যে আমরা হচ্ছে এই কোর্সটা চাই অপশন 2 থেকে, সেই কোর্সটা আপনাদের করার জন্য অসুবিধা নেই। আচ্ছা, সো আমরা হচ্ছে ব্যাক টু ডেটা সায়েন্স শুরু করতে গেলে আমরা একটু মেশিন লার্নিং কি এটা একটু বলে আসা লাগবে। অ্যাকচুয়ালি ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এটা একটা অপরটার ভাই ব্রাদার, ঠিক আছে? সো মেশিন লার্নিং ফার্স্ট অফ অল কোথায় কোথায় ব্যবহার করা হয় সেইটার একটা আউটকাম এখানে দেওয়া আছে। ফার্স্ট অফ অল এটা ইউজ করা হয় হচ্ছে অ্যালগরিদম জেনারেটের ক্ষেত্রে, কোনো কিছু লার্নিংয়ের ক্ষেত্রে, বিজনেস ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায়, বিজনেসের ডাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে, অটোনমাস সিস্টেম যেমন রোবোটিক্সে ইউজ করা হয়। নিউরাল নেটওয়ার্ক জিনিসটা কি এখন বুঝবেন না, তবে এটা হচ্ছে নিউরন থেকে আসছে নিউরাল নেটওয়ার্ক। নিউরন মানে হচ্ছে মানুষের ব্রেইনের যে সেল, প্রতিটা সেলকে বলা হয় হচ্ছে নিউরন, এবং এই সেলের যে নেটওয়ার্ক, একটা সেল কিন্তু আরেকটা সেলের সাথে কানেকশন আছে একটা সিনাপসিসের মাধ্যমে। সো এই সিনাপসিসের মাধ্যমে যে কানেকশন আছে, এই কানেকশনের মাধ্যমে যে নেটওয়ার্কটা তৈরি হয় তাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। এখন কম্পিউটারে তো আর নিউরন নাই, কিন্তু কম্পিউটারে এমন একটা নোড জেনারেট করা যায় যেটা একটা নোডের সাথে আর একটা নোডের, দেখতেই পাচ্ছেন এখানে যে একটার সাথে আর একটার কানেকশন আছে। কি কানেকশন? ডাটা আদান প্রদানের কানেকশন আছে। সো এইখান থেকে আসছে হচ্ছে নিউরাল নেটওয়ার্ক কথাটা। ক্লাসিফিকেশন মানে হচ্ছে কোনটা কি। সাপোজ আপনাকে একটা মানুষের ছবি দিল, একটা গাড়ির ছবি দিল, আপনার কম্পিউটার বলে দিবে কোনটা মানুষ কোনটা গাড়ি অটোমেটিক্যালি, ঠিক আছে? দেন ডাটা মাইনিংও দেখেন এটার একটা অংশ, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিংয়ের একটা পার্ট। সো আমরা এই ইন্ট্রোডাকশানে যা যা দেখবো যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিংয়ের অ্যালগোরিদম। 3 ধরনের অ্যালগোরিদম আছে, মানে 7 ধরনের অ্যালগোরিদম আছে, 7। এর মধ্যে আমরা 3 ধরনের এখানে দেখব, মোস্ট পপুলার যে 3টা আছে। প্রথমটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রিএনফোর্সমেন্ট লার্নিং। তারপর হচ্ছে লার্নিং প্রসেস, কীভাবে আসলে লার্নটা করে কম্পিউটার। তারপর হচ্ছে ডিপ লার্নিং আর নিউরাল নেটওয়ার্ক, অ্যান্ড মেশিন লার্নিং ইন অ্যাকশন। আমরা দেখি যদি সময় থাকে তো দেখবো যে মেশিন লার্নিং কীভাবে কাজ করে। সো হোয়াট ইজ মেশিন লার্নিং? ঠিক আছে, মেশিন লার্নিং বেসিক্যালি হচ্ছে extracting rules from big data. Extracting rules from big data, এটার মানে কি বোঝার দরকার নাই, এই জন্যই আসলে এই ইমেজটা দেওয়া। এটার মানে আসলে আমরা কিছুই বুঝিনি যেটা লেখা আছে। সো স্টিল আমরা কনফিউজ। সো দেখেন এখানে মেশিন লার্নিং এর একটা সংজ্ঞা দেওয়া আছে, যে সংজ্ঞাটা আমরা মানে সংজ্ঞা পড়তে হয় তাই পড়বো। মেশিন লার্নিং ইজ এ টাইপ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্যাট এনাবেলস সেলফ লার্নিং ফ্রম ডেটা। মানে আমরা প্রিভিয়াস
ডেটা বা হিস্টোরিক্যাল ডেটা থেকে শিখব। কিভাবে শিখব? সো প্রথম কোশ্চেন হচ্ছে, why do we need machine learning to solve problems? We can just solve problems by coding in conventional way. মানে হচ্ছে আপনারা তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ইনপুট নেন, আউটপুট আসে, ইনপুট নেন, কোড লেখেন, আউটপুট আসে, প্রবলেম তো সলভ না? তাহলে আমার মেশিন লার্নিং এর কি দরকার? আমরা তো কনভেনশনাল ওয়েতে কোড করি, প্রবলেমের সলিউশন বের করতে পারতেছি। আপনারা যেরকম ওই যে তরমুজের কয়টা ভাগ আবার ইভেন না হয়, এগুলো আপনারা কোড করে বের করে ফেলতেছেন, তাই না? আচ্ছা, সো তাহলে আমার কেন দরকার মেশিন লার্নিং? আচ্ছা, অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হচ্ছে কনভেনশনাল ওয়েতে সব কিছু আসলে করা যায় না, সেটা একটা উদাহরণ আমরা দেখব। সো এইখানে আপনি একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটার মডেলের নাম হচ্ছে ফেরারি লা ফেরারি। ফেরারি হচ্ছে একটা স্পোর্টস কার, আপনারা ম্যাক্সিমাম হয়তো জানেন। সো এই গাড়িটা ডিটেক্ট করার জন্য আমরা কোড লিখব, এই গাড়িটা যেন চিনতে পারে বা এই গাড়িটার ছবি দিলে যেন বুঝতে পারে, এই জন্য আমরা একটা কোড লিখব। সো কোড লেখার জন্য তাহলে আমাদের কি কি মাথায় রাখতে হবে? প্রথমত মাথায় রাখতে হবে হচ্ছে গাড়িটার এই ছবিতে, স্পেসিফিকলি এই ছবিতে গাড়িটার হাইট কতটুকু আছে, গাড়িটার উইথ কতটুকু আছে, কালার কি, ফটো অ্যাঙ্গেল আসলে কিভাবে করে, এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং, সাইড অ্যাঙ্গেল আছে, ব্যাক ফেসিং আছে। সো এক্স্যাক্টলি এই ইমেজের জন্য আমরা এতগুলো প্যারামিটার বিবেচনা করছি। অবজেক্ট অ্যাঙ্গেল কি আছে, ফটো অ্যাঙ্গেলটা হচ্ছে ফটোটা হচ্ছে নিচ থেকে তোলা না উপরে থেকে তোলা না কোন দিক থেকে তোলা, সো ফটোটা একটা মিডিয়াম বরাবর একটা পজিশন থেকে তোলা আছে। অবজেক্টের অ্যাঙ্গেলটা কি, অবজেক্টের অ্যাঙ্গেলটা হচ্ছে ফ্রন্ট ফেসিং। এবং মোস্টলি যেটা ঝামেলা সেটা হচ্ছে আপনার পিক্সেল টু পিক্সেল ক্যালকুলেট করতে হবে। মানে হচ্ছে এইখানের পিক্সেল থেকে এইখানের পিক্সেলের কোথায় কেমন পিক্সেলগুলা, কালারটা কেমন, কতগুলা করে পিক্সেল আছে, এইটা ক্যালকুলেট করতে হবে। কারণ হচ্ছে আমরা চাই যে এই ইমেজটা ইনপুট দিলে আউটপুটে দেখাবে এটা ফেরারি লা ফেরারি। আমি যদি চাই 2 আর 2 যোগ করে আউটপুটে 4 আসুক, তাহলে আমাকে কতভাবে যোগ করা যেতে পারে? আমি একটু অন্যভাবে বলি, আউটপুটে 4 আসুক কতভাবে যোগ করা যেতে পারে? 4টা 1, 2 বার, একবার 2, আবার 2, 3 1, 4 0 করা যেতে পারে। সো এই কোডটা আপনি অনেকভাবেই করতে পারবেন। আপনাকে ইনপুট দেবে এইটা, আপনি কোড করে মানে এটা পিক্সেল ভ্যালুগুলো যোগ করেন, বিয়োগ করেন, ভাগ করেন, সামহাও আপনাকে আউটপুটে আসতে হবে হচ্ছে ফেরারি লা ফেরারি। এখন এটার জন্য আসলে কোড আসলে কি পরিমাণ করা হবে? সো এইখানে হচ্ছে একটা কোডের স্যাম্পল দেওয়া আছে, এইখানে যে স্যাম্পলটা দেওয়া আছে এইটা হচ্ছে বেসিক্যালি এই কোডের এইটুকু অংশ। কি বলা আছে? জুম করেন বোঝা যাচ্ছে? এইটুকু যে দেখছেন এটা হচ্ছে এই কোডের এইটুকু অংশ, যেখানে হচ্ছে প্রতিটা পিক্সেলের ভ্যালু কাউন্ট করা আছে, প্রতিটা অ্যাঙ্গেল, লাইটিং কি পরিমাণ আছে সব কিছুর জন্য এখানে হিসাব নিকাশ করে তারপরে আমরা লাস্টে বলবো যে এটা হচ্ছে একটা ফেরারি। সমস্যা কি? সমস্যা হচ্ছে আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে ফেরারি ইমেজ ডিটেকশনের জন্য। এরপর হোয়াট ইফ আই চেঞ্জ দ্য কার, গাড়ি চেঞ্জ করলাম ল্যাম্বরগিনি। সো এখন যদি আমি গাড়িটা চেঞ্জ করে ফেলি, আমার গাড়িও চেঞ্জ করা লাগবে না, যদি আমি কালার ফরম্যাট চেঞ্জ করে ফেলি বা গাড়ির অ্যাঙ্গেল চেঞ্জ করে ফেলি, সাথে সাথে আমার পুরো হিসাব নিকাশ চেঞ্জ হয়ে যাবে, কম্পিউটার আর চিনবে না। ঠিক আছে, কম্পিউটার দেখছিল যে এইখানের পিক্সেল ভ্যালু হচ্ছে 10, এখানের পিক্সেল ভ্যালু 5, যদি 10 আর 5 থাকে তাহলে এই গাড়িটা হচ্ছে ফেরারি। সো আমি যদি গাড়ি চেঞ্জ করে ফেলি, গাড়ির ডাইমেনশন তো ভিন্ন,
কম্পিউটার চিনবে তাহলে একটা ফটোর জন্য তো ইনফিনিটি সংখ্যক আমাদের যেটা কাজ করতেছে। ইনফিনিটি সংখ্যক ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা পারি। হ্যাঁ, আপনি চাইলে পিক্সেল কালার নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে কালার নিয়ে কাজ করতে পারেন, লাইটিং নিয়ে কাজ করতে পারেন, অনেক অপশন আছে। এখানে যে কটা ছিল ওগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। যেটা নিয়ে করেন না কেন, আর ওগুলা কি আলাদা আলাদা অপশন নাকি একসাথে সবগুলো? একসাথে সবগুলো করতে পারেন। যে আমার যদি ফটো অ্যাঙ্গেল এমন হয়, গাড়ির রং এমন হয়, হাইট এমন, উইথ এমন হয়, দেন আমরা বলতে পারি এটা। আবার আপনি বলতে পারেন গাড়ি যদি উইথ এমন হয় তাহলেই বলবো ফেরার। স্যার প্যারামিটার আমি যত বেশি দিব তত অ্যাকুরেটলি আইডেন্টিফাই করতে পারবে। সো দ্য প্রবলেম ইজ আমরা যদি অবজেক্টটা চেঞ্জ করে ফেলি দেন আওয়ার কোড ওন্ট ওয়ার্ক। আবার আমাকে গোড়াতে কোড করতে হবে এই গাড়িটার জন্য। তাহলে কি আমরা দুনিয়ার সফটওয়্যার ডিটেকশনের জন্য কি প্রতিদিন এরকম তো বুড়া হয়ে যাবে আমাদের, সম্ভব না। তার মানে কি সব প্রবলেম আসলে কনভেনশনাল ওয়েতে কোড করে সম্ভব না। তাহলে মেশিন লার্নিং এ আসলে কি হয় আর ইয়েতে কি হয়? কনভেনশনাল প্রোগ্রামে আমরা যেটা করি, আমরা একটা প্রোগ্রাম লিখছিলাম, মনে আছে? এটাকে দেখালাম, লিখলাম, ডাটা দিলাম, কি গাড়ির ছবি দিলাম। আমরা হচ্ছে প্রোগ্রাম লিখলাম, ছবি দিলাম, আর একটা রেজাল্ট জেনারেট হলো কি, যে গাড়িটা আসলে কি, ফেরারি লাফের। মেশিন লার্নিং এর জিনিসটা অন্য। মেশিন লার্নিং এ জিনিসটা কি, এটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। এই জিনিসটার মানে কি, ডাটা দিলাম, রেজাল্ট দিলাম, প্রোগ্রাম জেনারেট হলো, এটার মানে কি আমরা দেখতে পাবো। সো বেসিক্যালি রিয়েল ওয়ার্ল্ডে গাড়ি কিভাবে ডিটেকশন করা হয়, আপনারা হয়তো ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখবেন, ইদানিং ট্রাফিক নিয়ে বিভিন্ন ভিডিও আসছে। একটা ট্রাফিক সিস্টেম। হ্যাঁ, সো এই কাজটা কিন্তু ওরা খুবই হাই দেখায় করতেছে, কিন্তু এই কাজটা আপনারা করে ফেলতে পারেন ইজিলি, এই কোর্সেই করে ফেলতে পারেন। ইভেন 10 ব্যাচে আপনাদের 10 ব্যাচ না 7 ব্যাচে আপনাদের যে বড় ভাইরা আছে ওরা কিন্তু রোবট ডিটেকশন করে ফেলছে। রোবট ডিটেকশনের একটা মডেল তৈরি করে ফেলছিল আমার কোর্সে। হ্যাঁ, ওইটা আপনারা করছেন। তো উনি ছিল, ওনারা করছিল, এবং ওইটা দিয়ে ওরা হচ্ছে যে সকার বট যেগুলো আছে ইজিলি সকার বটগুলো ডিটেক্ট করতে পারতেছিল। তো এটা তো ইনোভেশন, মানে ইনভেন্ট অনেক আগে হয়েছে। 2006 তে এটার প্রপোজাল হয়েছে যে এরকম কিছু একটা করতে না হবে। এখন রিসেন্ট টাইম হচ্ছে অ্যাপ্লিকেবল। সো দেখেন বেসিক্যালি যেটা, এটা হচ্ছে কি আপনাদের রিয়েল টাইমে কিভাবে গাড়িগুলো চিহ্নিত করা হয় সেটা সিস্টেম হচ্ছে অনেকগুলা গাড়ি, ধরেন আমি এই গাড়িটার নাম হচ্ছে কার এক্স, এই গাড়িটার নাম হচ্ছে কার ওয়াই, কার জেড, কার কে, কার এল, এরকম অনেকগুলা গাড়ির মডেল আমার কাছে আছে। আমি কি করব, আমি একটা গাড়ি মানে একটা মডেলের গাড়ির বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলব। ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি দেখেন, এক একটা ফ্রন্ট ফেসিং, ব্যাক ফেসিং, সাইড ফেসিং, বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলছি, এবং ওই মডেলকে বলে দিয়েছি আসলে এই গাড়িটার মডেল কি। মানে কি, আমি হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি দিলাম, কম্পিউটারকে বলেও দিলাম যে এটা কি গাড়ি। কম্পিউটার করবে কি, এই ছবি এবং এই গাড়ির উপর অ্যানালাইসিস করে করে ও এক সময় নিজেই বলতে পারবে যে আসলে এটা কি জিনিস। এটা হচ্ছে বেসিক্যালি উদাহরণটা হচ্ছে এরকম যে আপনারা যখন ছোট বাচ্চা দেখেন, ছোট বাচ্চা যারা হচ্ছে 1 বছর 2 বছর বয়স, ওরা যেটা করে, ওরা হচ্ছে যে ফার্স্টে আপনি যখন ওদেরকে একটা জিনিস চেনান যে বাবা এটা একটা গাড়ি, বলে না এটা সাইকেল, না বাবা এটা একটা গাড়ি, না এটা আম। তো বারবার যখন ওকে বলেন, বলতে বলতে এক সময় কিন্তু ও গাড়ি চিনে ফেলে। ট্রেন করা। এখন দেখেন, ধরেন আপনার একটা টয়োটা করোলা গাড়ি আছে, আপনি বাচ্চাটাকে প্রতিদিন টয়োটা করোলা গাড়ি দেখাইছেন, দেখায় বলছেন যে বাবা এটা একটা গাড়ি, বাবা এটা একটা গাড়ি, বাবা এটা একটা গাড়ি। তারপরে ওর সামনে একটা ধরেন হুন্ডাই এর একটা গাড়ি নিয়ে আসছে, ও কি ওটাকে গাড়ি বলবে না বলবে না? আপনারা মনে করে দেখেন আপনারা কি করছেন ছোটবেলায়। আপনার বাবা কিন্তু রাস্তা দিয়ে যখন আপনাকে নিয়ে যেত তখন 4 চাকার যাই দেখতো তাকে বলতো এটা একটা গাড়ি, গাড়ি থেকে সাবধান, গাড়ির কাছে যায় না বলতো, তাই না?
আলটিমেটলি কিন্তু আপনাকে মডেল বাই মডেল ধরে ধরে গাড়ি শেখানো হয়নি যে বাবা এইটাই গাড়ি, এইটা গাড়ি, এটা কিন্তু গাড়ি না, এটা কিন্তু করলা গাড়ি, এরকম না। আপনাকে একটা দুইটা গাড়ি চেনানোর পরে আপনার ব্রেন অটোমেটিক বুঝে গেছে যদি চার চাকা থাকে, সামনে লাইট থাকে, জিনিসটার একটা শেপ আছে, দেখতে যদি এরকম হয়, ওরে একটা গাড়ি। আপনার বাবা কিন্তু দুনিয়ার সব গাড়ি চেনাই না, কিন্তু আপনি দুনিয়ার সব গাড়ি দেখলেই চিনবেন। বিষয়টা বুঝতে পারছেন? মেশিন লার্নিং ও সেম। আমরা তাকে দুনিয়ার সব গাড়ি চেনাবো না, আমরা যাকে বলবো বাবা এটা হচ্ছে লাল গাড়ি, এটা হচ্ছে লাল গাড়ি, এটা লাল গাড়ি, এটা লাল গাড়ি, ও তখন এই ধরনের গাড়ি দেখলেই বুঝতে পারবে এটা লাল গাড়ি। তারপর বলবে এটা বাবা নীল গাড়ি, নীল গাড়ি, নীল গাড়ি, নীল গাড়ি, ও তখন এই ধরনের গাড়ি দেখলে বুঝতে পারবে নীল গাড়ি। দুনিয়ার সব গাড়ি চেনানোর দরকার নেই। এখানে আমি কি করতেছি, আমি দেখায় দিচ্ছি জিনিসটা এবং বলে দিচ্ছি জিনিসটা কি। জিনিসটা দেখাচ্ছি এটা একটা ডাস্টার, এটাও বলে দিচ্ছি। এতদিন আপনারা কি করতেন কনভেনশনাল প্রোগ্রামিং এ, আপনারা ইনপুট দিলে কিন্তু আউটপুট বলে দিতেন না, আউটপুট বের হয়ে আসবে। এখন আমরা যেটা করব ইনপুটও বলে দিব, আউটপুটও বলে দিব। এইটা থেকে লাভ কি? লাভ হচ্ছে ইনপুট আর আউটপুট বারবার বলার ফলে ও এক সময় এই জিনিসটা আসলে কি এইটা ইনার মিনিং বুঝে যাবে। যাওয়ার কারণে ও দুনিয়ায় যত আমি একটা ডাস্টারকে চেনাবো, ও দুনিয়ার সব ডাস্টার চিনে যাবে। নীল হোক না হোক ডাজন্ট ম্যাটার, ডাস্টারের যে প্রপার্টি আছে ও বুঝে যাবে যে এটা হচ্ছে ডাস্টার, ইট লুকস লাইক দিস, সো দিস ইজ আ ডাস্টার, এন্ড if you show him a blue duster then it will also call it a duster. Okay, so এটাই হচ্ছে বেসিক্যালি মেশিন লার্নিং আর কনভেনশনাল কোডিং এর মধ্যে পার্থক্য। কিছুটা কি বোঝা গেছে? কিছুটা ওকে। সো কিছুটা বুঝলে আস্তে আস্তে বুঝে যাবেন। আপনারা সামনে নিজেরাই একটা ট্রেন মডেলের মতো কাজ করবেন। আপনাকে আমরা ট্রেন করব, দেখেন। সো এইখানে বেসিক্যালি যেটা বলছে যে আমরা ডাটা দিব একটা মেশিন লার্নিং মডেলে, এবং মেশিন লার্নিং মডেলটা এমন একটা প্রোগ্রাম জেনারেট করবে যেই প্রোগ্রামটা আসলে অটোমেটিক বলতে পারবে কোনটা ল্যাম্বরগিনি আর কোনটা ফেরারি, মানে কোনটা কোন গাড়ি, এটা বলতে পারবে। সো আমরা মেশিন লার্নিং কেন ইউজ করি? এটা হচ্ছে মোর এফিশিয়েন্ট, কারণ আমাদের অনেক লাইনের কোড লেখা লাগছে না, অনেক ফিজিবল, করতে সহজ, এবং রিলেটেবল টু হিউম্যান লার্নিং। মানে হচ্ছে মানুষ যেভাবে আমরা ছোটবেলা থেকে শিখি, এই মডেলটা আসলে সেই টাইপের ভাবেই শিখছে। মানে আমরা একই জিনিস বারবার বলতে বলতে কম্পিউটারকে শেখাচ্ছি। সো এইটা মোর রিলেটেবল টু হিউম্যান লার্নিং, এর জন্য মেশিন লার্নিংটা ভালো। এবার আসেন আপনাদের মেশিন লার্নিং, মানে আপনাদের আমরা ট্রেন করি। সো এখানে হচ্ছে তিন ধরনের মেশিন লার্নিং অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজড লার্নিং এন্ড রিইনফোর্সমেন্ট লার্নিং। সো মেশিন লার্নিং বেসিক্যালি হচ্ছে স্ট্যাটিস্টিক্স আর ডেটা, এই দুইটা যোগ করে বানানো একটা জিনিস। স্ট্যাটিস্টিক্স আর ডেটা এগুলা যোগ করে বানালে মেশিন লার্নিংটা আসে। মেশিন লার্নিং এর মেইন যে জিনিস সেটা হচ্ছে ডেটা। আমার ডেটা থাকা লাগবে, ঠিক আছে? মানে ওই যে আমি গাড়ি চেনাতে গেলে কি লাগবে, আমার একটা গাড়ি বিভিন্ন সাইডে ছবি লাগবে ওকে চেনানোর জন্য, নাহলে আমি চেনাতে পারবো না। সো আমার যেটা যেটা লাগবে, ডেটা লাগবে আর লেভেল লাগবে। সো ডেটা কাকে বলে, লেভেল কাকে বলে, আসেন এইখানে হচ্ছে একটা টেবিল বানানো আছে। টেবিলে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ট্রাফিক, আর একটা হচ্ছে ওয়েদার, আর একটা হচ্ছে খেলা হবে কি হবে না, ঠিক আছে? সো আমরা একটা মেশিন লার্নিং মডেল তৈরি করব, যে মেশিন লার্নিং মডেলের কাজ হবে ট্রাফিক এবং ওয়েদারের উপর বেস করে বলবে যে খেলা হবে কি হবে না, ঠিক আছে? সো
কি কি ডাটা আছে আমার কাছে, আমরা যে ডাটার উপর বেস করে বলবো তাকে বলা হয় হচ্ছে ডেটা। আমরা যার উপর বেস করে ডিসিশন নিব তাকে বলা হচ্ছে ডেটা। যেমন ট্রাফিক এবং ওয়েদার, এই দুইটার উপর, এই দুই ধরনের ডাটার উপর বেস করে আমরা কি ডিসিশন দিব, খেলা হবে কি হবে না। তো চলেন তো আমরা ডাটাগুলো একটু অ্যানালাইসিস করে দেখি। এখানে দেখেন ডেটাকে শর্টকাটে বলা হয় হচ্ছে এক্স আর লেবেলকে শর্টকাটে বলা হয় হচ্ছে ওয়াই। ঠিক আছে, ডেটাকে শর্টকাটে বলা হয় কি এক্স, লেবেলকে বলা হয় ওয়াই। তো এই ডাটাটা আমরা একটু অ্যানালাইজ করি। করে দেখেন যেদিন ট্রাফিক হেভি, ওয়েদার সানি, খেলা হচ্ছে না হচ্ছে না হবে হবে। ট্রাফিক মিডিয়াম, ওয়েদার রেইনি, খেলা হচ্ছে না হচ্ছে না হবে না। ট্রাফিক লাইট, ওয়েদার ওভারকাস্ট, ওভারকাস্ট মানে হচ্ছে ক্লাউডি, খেলা হচ্ছে কি হচ্ছে না। ট্রাফিক লাইট, ওয়েদার রেইনি, খেলা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না। লাস্টেরটা হচ্ছে ট্রাফিক মিডিয়াম, ওয়েদার সানি, খেলা হচ্ছে। এই ডাটাটা একটু ভালোভাবে অ্যানালাইসিস করার তো করে আমাকে দুইটা অ্যানসার দেন। এই দুইটার অ্যানসার কি হবে বলতে পারবেন? এটার অ্যানসার কি হবে? আচ্ছা, সো কেন নো বললেন? পরেরটা কি হবে? পরেরটা হবে হচ্ছে ইয়েস। আচ্ছা, এটাকে কেন নো বললেন আর কেন ইয়েস বললেন, মানে আপনারা কি দেখে বললেন? ফার্স্ট অফ অল আপনারা এই পাঁচটা ডাটা দেখে পরের দুইটা ডিসিশন নিচ্ছেন না। সো এই যে পাঁচটা ডাটা আপনারা দেখলেন, আপনারা হচ্ছে একটা মেশিন লার্নিং মডেল, আমি আপনাকে এই ডাটা দিলাম, আপনারা হচ্ছেন একজন একটা মডেল। সো আমি ডাটা দেওয়ার ফলে আপনারা ডাটাটা অ্যানালাইজ করলেন, অ্যানালাইজ করে এই যে আমরা একটা আননোন ডাটা দিলাম, যে ডাটাটা কি এখানে আছে, মিডিয়াম রেঞ্জে আছে কোথাও? আছে, একটা আছে। লাইট সানি নাই, লাইট সানি আছে নাই, মিডিয়াম রেঞ্জে আছে কিন্তু লাইট সানি নাই। সো আমরা নোন দেই বা আননোন ডাটা দেই, আপনারা স্টিল অ্যানসার করতে পারতেছেন। কিভাবে অ্যানসার করতে পারতেছেন? এই প্রিভিয়াস ডাটাগুলো অ্যানালাইসিস করে। সো চলেন আমরা প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিসটা একটু ভেঙে নেই। এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাফিক হেভি থাকলেও খেলা হচ্ছে, ট্রাফিক মিডিয়াম থাকলেও খেলা হচ্ছে, লাইট থাকলেও খেলা হচ্ছে। সো খেলা হওয়া না হওয়া আসলে ট্রাফিকের উপর ডিপেন্ড করতেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানালাইসিস ফ্রম দিস ডেটা। সেকেন্ড অ্যানালাইসিস হচ্ছে সানি হলে খেলা হচ্ছে, রেইনি হলে হচ্ছে না, ওভারকাস্ট হলে হচ্ছে, রেইনি হলে হচ্ছে না। তার মানে সেকেন্ডটা হচ্ছে যখন আমাদের ওয়েদার থাকে হচ্ছে রেইনি বা বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে খেলা হচ্ছে না। তাহলে এই যে অ্যানালাইসিসটা আপনারা করলেন, আপনাকে আমি প্রথমে ডাটাও দিলাম, অ্যানসারও বলে দিলাম, আপনারা এটা অ্যানালাইসিস করে আননোন ডাটার উপর ডিসিশন দিচ্ছেন। এটাই হচ্ছে মেশিন লার্নিং। স্যার এখানে একটা কোশ্চেন। হ্যাঁ বলুন। স্যার এখানে যেমন হচ্ছে ওভারকাস্ট আর লাইটের যে একটা কম্বিনেশন আছে, ওয়েদারে ওভারকাস্ট হচ্ছে ট্রাফিকে লাইট, তো ট্রাফিকটা যদি হেভি হইতো আর ওয়েদারটা যদি ওভারকাস্ট হতো, এখানে কি ডিসিশন চেঞ্জ হইতো? ট্রাফিকটা যদি হেভি হতো, আর ওয়েদার যদি ওভারকাস্ট হতো, ওভারকাস্ট হতো। আচ্ছা, এটা আপনারাই বলেন। আমার মতে তো ডিসিশন চেঞ্জ হওয়া উচিত, মানে যদি দুইটা ফ্যাক্টরের উপরে বেস করে করা হয়। আর যদি দুইটা ফ্যাক্টরের উপর বেস করে করা হয়, আর আপনি প্রিভিয়াস যে ডাটা যে কটা দেওয়া আছে, এগুলা অ্যানালাইসিস করে আপনি কি বুঝতেছেন? আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল, আমি যে ডেটাটা মেশিন লার্নিং এর জন্য ইউজ করতেছি,
মেশিন লার্নিং কি শুধু ওই ডেটার উপরে বেস করে হচ্ছে নাকি ওটা নিজে থেকে ট্রেন হয়ে নিজে থেকে হচ্ছে প্রোটোকল সেট করতে পারে? নিজে থেকে প্রোটোকল সেট করতে পারে এই ডাটার উপর ট্রেন হয়ে, এই যে এইটুক ডাটার উপর ট্রেন হয়ে নিজে থেকে প্রোটোকল সেট করতে পারে। কি প্রোটোকল সেট করতে পারে? এটাই হচ্ছে আমাদের অ্যানালাইসিস। ফার্স্ট প্রোটোকল, আপনি যদি এই ট্রাফিকের সাথে প্লে ক্রিকেটের সম্পর্কটা চেক করেন, দেখেন ট্রাফিক হেভি হইলেও খেলা হচ্ছে, লাইট হইলেও খেলা হচ্ছে, মিডিয়াম হইলেও খেলা হচ্ছে। সো তিন ধরনের ক্ষেত্রেই খেলা হচ্ছে। আবার লাইট হইলে কখনো হচ্ছে না, মিডিয়াম হইলে কখনো হচ্ছে না। তার মানে বেসিক্যালি বোঝা যাচ্ছে যে কোনো প্যাটার্ন আছে এখানে, কোনো প্যাটার্ন নেই। কি প্যাটার্ন আছে? ট্রাফিক যাই থাকুক না কেন, ইট ডাজন্ট ম্যাটার, আমার খেলা হইতেও পারে না হইতে পারে, কারণ ট্রাফিকের উপর আসলে খেলাটা ডিপেন্ড করে না। ট্রাফিক যাই থাকুক না কেন, খেলা হইতেও পারে না হইতে পারে। সেকেন্ড অ্যানালাইসিস কি? সেকেন্ড অ্যানালাইসিস হচ্ছে ওয়েদার যদি রেইনি হয় সেই ক্ষেত্রে কি হচ্ছে না, খেলা হচ্ছে না। সো সেকেন্ড অবজারভেশন, ফার্স্ট অবজারভেশন হচ্ছে ট্রাফিক যাই থাকুক ইট ডাজন্ট ম্যাটার, ট্রাফিক হেভি হইলেও দুনিয়া আটকে গেলেও খেলা হবে, কিন্তু রেইনি হইলে খেলা হবে না। এইটাই হচ্ছে মেশিন লার্নিং অবজারভেশন। এই অবজারভেশনের উপর বেস করে আপনারা এই দুটো ডিসিশন দিচ্ছেন। যদি মিডিয়াম হয় এবং রেইনি হয় অ্যানসার কি হবে? নো হবে। যদি লাইট হয় এবং সানি হয়, লাইট আর সানি কিন্তু এক্স্যাক্টলি কোথাও নাই, আছে উপরের ডাটায়। এইটা পুরোটাই আপনারা আপনাদের ইনটিউশন থেকে, মানে এই ডাটাটা অ্যানালাইসিস করে আমাকে অ্যানসার দিচ্ছেন। সো এটাই হচ্ছে মেশিন লার্নিং, যেটা হচ্ছে আপনার ডাটার প্যাটার্ন আপনারা খুঁজে বের করবেন এবং খুঁজে বের করে তার পরিপ্রেক্ষিতে একটা ডিসিশন নেবেন। এটা কাইন্ড অফ প্রবাবিলিটি প্রেডিকশন রাইট, প্রবাবিলিস্টিক প্রেডিকশন। এইটাই একটা প্রবাবিলিস্টিক প্রেডিকশন। বাট আমি প্রবাবিলিটিতে গেলাম না, আমি হচ্ছে আপনাদেরই এক একজনকে একটা মেশিন লার্নিং মডেল হিসেবে চিন্তা করতেছি। আপনারা চোখ দিয়ে ডাটা অ্যানালাইসিস করছেন, অ্যানালাইসিস করে আমাকে চোখ দিয়ে অ্যানসার দিচ্ছেন, ঠিক আছে? ডাটা আরো বড় হলে, ধরেন 100টা ডাটা থাকে, তখন আপনারা চোখ দিয়ে করতে পারতেন, তখন আপনাদের প্রবাবিলিটিতে আসা লাগবে। যাই হোক, সো এইটাকে বলা হয় সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং এ আপনাদের কি থাকবে? ডেটা থাকবে এবং বলে দেওয়া থাকবে কোন ডাটার কারণে কি হচ্ছে। ডেটা থাকবে এন্ড লেভেল থাকবে। সো পরীক্ষায় যদি বলা হয় সুপারভাইজ লার্নিং এর ডায়াগ্রামটা দেখাও, জিনিসটা হবে এরকম। এখানে হচ্ছে ডাটা দেওয়া আছে এবং বলা আছে কোন ডাটাটা কি। এটাকে বলে হেক্সাগন, এটাকে বলে ট্রায়াঙ্গেল, এটাকে বলে স্কয়ার। সো আমরা একটা মডেলের ভেতর দিলাম, সো ডাটাও জানে এবং কোনটাকে কি বলে এটাও জানে। তারপরে আমরা আননোন ডাটা দিলাম উইদাউট এনি লেভেল। এখানে কি বলা আছে বলতে কি, এই ডাটাটা আমি দিলাম, দিলেও কি করলো, ও আমাকে বলে দিল যে এটা হচ্ছে স্কয়ার, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। অন হোয়াট? অন দ্য বেসিস অফ প্রিভিয়াস ডাটা। ও এই ডাটাগুলো যখন অ্যানালাইসিস করছিল তখন দেখছিল যে এটাকে বলে ট্রায়াঙ্গেল, এটাকে বলে স্কয়ার। সে তার উপর বেস করে এই টেস্ট ডাটাগুলোর অ্যানসার ও দিতে পারতেছে। মানে স্যার ডাটা রেঞ্জ ছোট যেটাই বলতে পারবে এক্স্যাক্টলি বলতে পারবে। হ্যাঁ, মানে এখানে হচ্ছে একটা কাহিনী আছে, আপনি কি পরিমাণ শেখাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে কত অ্যাকুরেটলি রেজাল্ট দেবে। একজনকে আপনি যদি একটা পড়া একবার পড়ান আর একজনকে একই পড়া 50 বার পড়ান, যারা 50 বার পড়বে তারা হবে হাফেজ, আপনি হবেন সাধারণ নামাজি। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, যে হাফেজ সে কিন্তু ওটা একদিনে হাফেজ হয় না, হয় সে ওই 30 পারা পড়তে তার প্রতিদিন প্র্যাকটিস করা লাগে, তাই না? বিষয়টা একদম মানুষ যেভাবে শিখে মডেলও সেম ভাবে শিখে। আপনি এখানে দেখেন কি একটা স্কয়ার দেওয়া, কয়টা স্কয়ার দেওয়া? তিনটা স্কয়ার দেওয়া, তিনটা ট্রায়াঙ্গেল দেওয়া, তিনটা হেক্সাগন দেওয়া। কেন একটা একটা দেওয়া?
এটার কারণ হচ্ছে ওই মডেলকে 3বার করে শেখানো হয়েছে যে ভাই এটা স্কোয়ার, এটা স্কোয়ার, এটা স্কোয়ার। এরপরে ও মোটামুটি বলতে পারবে যে এটা স্কোয়ার। ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে আপনার ডাটা সায়েন্স জিনিসটা কেন আসলো? ডাটা সায়েন্স আসছে হচ্ছে আমরা যে এই যে আপনারা চ্যাট জিপিটিকে একটা কোশ্চেন করছেন, ও এইটা রিপ্লাই দিতে পারছে। চ্যাট জিপিটি একটা মেশিন লার্নিং মডেল, কিভাবে দিচ্ছে? ওকে কয়েক বিলিয়ন ডাটা ফিট করানো হয়েছে এবং শেখানো হয়েছে যে এইটা জিজ্ঞাসা করলে এটা হচ্ছে অ্যান্সার, এইটা জিজ্ঞাসা করলে এটা অ্যান্সার। এভাবে ওকে প্রতিটা কোশ্চেন এবং অ্যান্সার শেখানো হয়েছে। এই জন্য আপনারা যা কোশ্চেন করেন ওইটার অ্যান্সারও দিতে পারেন। ঠিক আছে? চ্যাট জিপিটি কিন্তু অনেক আগে, এটা হচ্ছে কি অনেক আগে এটা তৈরি হয়েছিল, কিন্তু রিসেন্টলি পপুলার হয়েছে। কেন এতদিন সময় লাগছে? 2012 থেকে, হ্যাঁ 2012 ট্রেন কম ছিল এর জন্য। রাইট। সো সেই সময় এনাফ ডাটা দিয়ে ট্রেন ছিল না, ও ভুলভাল অ্যান্সার দিত, ইমপ্যাক্ট করতে পারেনি রেজাল্ট। ইমপ্যাক্ট করতে পারে না, রেজাল্ট ভালো আসেনি, কারণ ডাটা কম ছিল। প্রতিদিন ওকে শেখাইতে 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 12 থেকে 20 22 10 বছর সময়, 10 বছর ধরে ওকে ডাটা ফিট করানো হয়েছে। এখন এসে কিছু ইমপ্যাক্টফুল কাজ করতে পারতেছে 10 বছর ধরে ফিট করানোর পরে। তার মানে কি পরিমাণ ডাটা ফিট করানো হয়েছে চিন্তা করেন। সো বোঝা যাচ্ছে? সো বিষয়টা হচ্ছে আপনি যে পরিমাণ ডাটা ফিট করাবেন সেই পরিমাণ আপনার মডেল ট্রেন আপ হবে। যেরকম হচ্ছে আপনি যদি ইউনিভার্সিটির মতোই বিভিন্ন মেশিন লার্নিং মডেল আপনি তৈরি করতে পারেন, যে আপনাদের হচ্ছে ধরেন রেজিস্ট্রেশন অটো হবে, তারপরে হচ্ছে আপনাদের ক্লাসে যে কোশ্চেনের অ্যান্সার ধরেন আপনারাই একটা চ্যাটবট বানাবেন, সেই চ্যাটবটটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবে, আমাকে জিজ্ঞেস করা লাগবে না। কিভাবে বানানো যায়, কিভাবে বানাতে পারি আমরা হচ্ছে ওই মডেলকে কোশ্চেন বলে দিব, অ্যান্সারও বলে দিব। একবার বললে হবে না, একই কোশ্চেন 5 ভাবে করব। ঠিক আছে? যে আপনার ফেভারিট ফুড কি, ঠিক আছে, আপনি প্রতিদিন কি খেতে পছন্দ করেন, আপনার কোনটা পছন্দের, একটা কোশ্চেন আমরা 3 ভাবে করব। আচ্ছা কারণ স্যার, এখন তো চ্যাট জিপিটি ওয়েব সার্ফিংও করতে পারে, এটা কিভাবে করে স্যার? মানে আপনি কিছু সার্চ দিলেন, নতুন ডাটাও সার্চ করে আনতে পারে। এটা হচ্ছে ওপেন অ্যাক্সেস ডাটা অ্যাক্সেস করতে পারে, এটা হচ্ছে কি ওদের ডেটাবেসে ফিট করে। চ্যাট জিপিটি হচ্ছে সেলফ লার্নিং মডেল, তার মানে হচ্ছে আপনি যখন কোনো কোশ্চেন জিজ্ঞাসা করেন, ওটার অ্যান্সার যখন ও জেনারেট করে, করার সাথে সাথে দেখবেন একটা লাইক আর ডিসলাইক বাটন থাকে, এবং আপনি আবার কোশ্চেনটার অ্যান্সার পছন্দ না হইলে ওকে আবার বলেন যে হয় নাই, ভালো লাগে নাই, আবার বলুন, তখনও আবার বলুন। সো যখন আপনি বলেন ভাল লাগে নাই, তখন ও বুঝে যে আসলে এই অ্যান্সারটা ইউজার চাচ্ছে না, অন্যরকম অ্যান্সার চাচ্ছে। সো অন্য যে অ্যান্সারটা আপনার পছন্দ হচ্ছে ওই অ্যান্সারের উপর ও নিজে নিজে ট্রেন হয়। নেক্সট টাইম কেউ জিজ্ঞেস করলে ওই টাইপের অ্যান্সার রাইট, নেক্সটে কেউ যদি জিজ্ঞাসা করে ওই টাইপের অ্যান্সার প্রোভাইড করবে। মানে ও আসলে আপনি ওকে ট্রেন করছেন, আপনি ওকে যা জিজ্ঞাসা করবেন ও ওইটার উপরই আবার ট্রেন। ঠিক আছে? সেলফ ট্রেনিং। এখানে যেরকম আমরা ডাটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডাটা দিয়ে দিচ্ছি, এরপরে বাকিগুলা ও বলে দিচ্ছে নিজে নিজে, কিন্তু ট্রেন হচ্ছে না। কিন্তু চ্যাট জিপিটি যেটা করতেছে সেটা হচ্ছে গিয়ে আপনি তো বলে দিচ্ছেন, ও ওইটার উপর আবার ট্রেন হচ্ছে। আপনি যে অ্যান্সারটা লাইক করতেছেন ওইটাকে ও আবার ডাটা ধরে ট্রেন হচ্ছে। সো ও নিজে থেকে নিজে সবসময় ট্রেনিং এর উপর আছে। এই জন্য এই মডেলটা ইভলভিং হচ্ছে ওভার দ্য টাইম। মানে আজকে যে চ্যাট জিপিটি, আগামীকালকে চ্যাট জিপিটির মধ্যে অনেকখানি তফাৎ আছে। কারণ আজকে যে পরিমাণ ডাটা আপনারা ওকে দিচ্ছেন, ওর উপর ও আবার আজকে ট্রেন হয়ে গেছে। সো আগামীকালকে ও আরো বেটার অ্যান্সার বা রেজাল্ট জেনারেট করতে পারবে। বুঝা যাচ্ছে? কিন্তু এখানে আমরা যে শেখাচ্ছি এটা সেলফ ট্রেনিং মডেল না, এটা আমরা যেটুক ডাটা দিব, আমরা 3টা স্কোয়ার দিছি, ও 3টা স্কোয়ারে চিনবে, এর বাইরে আর চিনবে না। ওকে। সো সুপারভাইজ লার্নিং এর ক্লাসিফিকেশন কি, রিগ্রেশন কি, এটা পরে বুঝবো, এখন বললেও বুঝবেন না। আনসুপারভাইজ লার্নিং,
আনসুপারভাইজড লার্নিং বলতে বোঝায় ডাটা আছে কিন্তু লেভেল নাই। মানে হচ্ছে ডাটাগুলো দেওয়া আছে কিন্তু বলা নেই কোনটা কি। এখানে কোণ আছে, কিউব আছে, তারপর গ্লোব আকারের বল আকারের যে বল আছে। সো তিন ধরনের ডাটা আছে কিন্তু কোনটা কি এটা বলা নেই। এইটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। এবং তাহলে আলাদা করবে কিভাবে? এমন একটা অ্যালগরিদম দেওয়া হবে যে অ্যালগরিদমের উপর বেস করে এই তিন ধরনের ডাটাকে অটোমেটিক আলাদা করে ফেলতে পারবে। সেই অ্যালগরিদমটা আমরা একটু দেখব। সবচেয়ে পপুলার আনসুপারভাইজড লার্নিং এর অ্যালগরিদমের নাম হচ্ছে ক্লাস্টারিং। ঠিক আছে, আমি আজকে এই পর্যন্তই পড়াবো যে সবচেয়ে পপুলার অ্যালগরিদমের নাম হচ্ছে কি ক্লাস্টারিং। ক্লাস্টারটা কিভাবে কাজ করে? ক্লাস্টার করে কি, ডাটাকে আপনি যে কয় ভাগে চান সেই কয় ভাগে ভেঙে ফেলতে পারেন। কিভাবে? প্রথমে এতগুলা ডাটা পয়েন্ট আছে, আপনারা র্যান্ডমলি দুইটা ডাটা পয়েন্ট সিলেক্ট করে দিবেন। ধরেন আমি এই যে ডাটাগুলো, এখানে অনেকগুলো ডাটা আছে, ধরেন আমরা চাই ডাটাগুলোকে দুই ভাগে ভাগ করতে। তাহলে আমরা কি করব? র্যান্ডমলি দুইটা ডাটা পয়েন্ট সিলেক্ট করব। একটা হচ্ছে রেড সিলেক্ট করলাম আর একটা হচ্ছে গ্রিন সিলেক্ট করলাম। এরপর আমরা করব কি, বাকি যে ডাটা পয়েন্টগুলো আছে এই ডাটা পয়েন্টের ডিসটেন্স বের করব। কিভাবে? এই যে আমি যে মাউস যেটা দিয়েছি এইটার ডিসটেন্স রেড থেকে কাছে না গ্রিন থেকে কাছে? রেড থেকে কাছে। এইটা কি রেড থেকে কাছে না গ্রিন থেকে কাছে? সো ডিসটেন্স যদি মেজার করেন দেখবেন যে এইটা এই ডাটাটা গ্রিনের কাছে। সো ওই ডাটাকে ধরে নেবে এটা গ্রিন ডাটা, যেটা রেডের কাছে ওই ডাটাকে ধরে নেবে রেড ডাটা। সো এইভাবে করতে করতে গ্রিনের আশেপাশে সকল ডাটা হয়ে যাবে গ্রিন ডাটা এবং রেডের আশেপাশে সকল ডাটা হয়ে যাবে রেড ডাটা। এবং এভাবেই আমাদের দুইটা ক্লাস্টারে ডাটাগুলো ভাগ হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে এই অ্যালগরিদম দিয়ে কিভাবে আমি একটা গোল আর একটা কোণকে আলাদা করব। সো আপনি যদি একটা গোলক আর একটা কোণ এইটার বৈশিষ্ট্য বিবেচনা করেন, দুইটার বৈশিষ্ট্য কিন্তু কখনোই কাছাকাছি ডিসটেন্সে থাকা সম্ভব না। দুইটা দুই জিনিস, তাই না? একটা গোলকের কোনো কোণ নাই। সো ওর যে বৈশিষ্ট্য যে এক্স ওয়াই অ্যাক্সিসে যে জায়গায় থাকবে, একটা কোণের কোণ আছে, ওর বৈশিষ্ট্যটা হচ্ছে দূরে থাকবে না। তাহলে দুনিয়ায় যত গ্লোব আছে সবগুলোর বৈশিষ্ট্য কি? ওই যে গোলকের কাছাকাছি হবে না। দুনিয়ায় যত কোণ আছে সবগুলো কোণের ডাটা কি কাছাকাছি থাকবে না? মানে স্যার ওকে একটা চেহারা চিনা দেওয়া হবে যাতে ও চেহারা আমরা চিনাবো না, বাই ডিফল্ট হয়ে যাবে কাছাকাছি। আপনি আমার কথা বুঝতে পারছেন কিনা আপনারা আমি জানি না। স্যার কাছাকাছি থাকবে এটা বুঝি না। আপনারা ধরেন এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিসে কোণা বিশিষ্ট জিনিস আর কোণা ছাড়া জিনিসের বৈশিষ্ট্য বসাবো। কোণা বিশিষ্ট জিনিস কি কি হতে পারে? 4 কোণা হতে পারে, 3 কোণা হতে পারে, 6 কোণা হতে পারে, যে কোনো কোণ থাকলেই কোণা হতে পারে। আর কোণ ছাড়া জিনিস হতে পারে গোল। সো এই গোল জিনিসগুলোকে আমরা ধরে নিব কি এক, কোণের জিনিসগুলোকে ধরে নিব কোণের উপর বেস করে। ধরেন 2 কোণ থাকলে 2 এ বসবে, 3 কোণ থাকলে 3 এ বসবে, 4 কোণ থাকলে 4 এ বসবে, 5 কোণ থাকলে 5 এ বসবে। সো গোলকগুলো যদি আমি বসাইতে চাই তাহলে সবগুলা গোলক হচ্ছে এই একের আশেপাশে হবে না, কারণ কি কোনো কোণ নাই। গোলককে আমরা ধরছিলাম এক, সো সবগুলো হচ্ছে একের আশেপাশে হবে। আর কোণগুলো হবে হচ্ছে গিয়ে, যেহেতু সর্বনিম্ন কোণ হচ্ছে 3 কোণ, মানে শেপ যদি বানাইতে চাই 3 কোণ, তাহলে এই যে 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 4 হতে পারে, 5। তাহলে
এই বৈশিষ্ট্যগুলো যদি আমি গ্রাফে বসাই, গোলকের বৈশিষ্ট্যগুলো যদি আমি গ্রাফে বসাই, তাহলে কি কখনোই একটা আরেকটাকে ওভারল্যাপ করবে? করা সম্ভব না। এটা হচ্ছে নেচার, মানে একটা ডাটার নেচারই এরকম। যেরকম বাংলা এখন মাঝখান দিয়ে একটা লাইন ড্র করে দিব স্যার। হ্যাঁ, ওটাকে বলা হচ্ছে রিগ্রেশন। আমরা এখানে লাইন ড্র করছি না, আমরা এখানে যেটা করছি র্যান্ডমলি আমরা একটা ডাটা পয়েন্ট চুজ করছি, চুজ করে আমরা ডিসটেন্স মেজার করছি এবং এর থেকে যার ডিসটেন্স কাছে, দেখেন এই ডাটা থেকে এর ডিসটেন্স কাছে নাকি এর থেকে এর ডিসটেন্স কাছে, এটা যদি হয় বি আর এটা যদি হয় এ, এ থেকে এটার ডিসটেন্স কাছে না বি থেকে এটার ডিসটেন্স কাছে, বি থেকে, তার মানে এইটা বি এর বৈশিষ্ট্যের আন্ডারে পড়বে। বুঝতে পারছি। এটা যেহেতু এ থেকে কাছে এই ডাটাটা বি, এটা থেকে এটা যদি যেহেতু এ থেকে কাছে, এটা হচ্ছে এ এর আন্ডারে, এটা এ এর আন্ডারে, এটা এ এর আন্ডারে, এ এর আন্ডারে এ, এগুলা সব বি বি বি। সো আমরা এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে মডেল কিন্তু চিনে না কোনটা কোন আর কোনটা কোন ছাড়া। আমরা কোথাও লিখছি যে কোনটা কোন কোনটা কোন না, মডেল কিভাবে চিনছে? বৈশিষ্ট্যগুলো, x আর y x আর y অ্যাক্সিস। অ্যাক্সিস। মডেল জাস্ট x আর y অ্যাক্সিস থেকে বুঝতে পারছে এই ডাটাগুলো এক টাইপের, এই ডাটাগুলো মোটেই ওই টাইপের না, এটা অন্য টাইপের। কিন্তু মডেল ডাজন্ট নো যে এইটা হচ্ছে গোলক আর এইটা হচ্ছে কোণ, এটা মডেল জানে না। কিন্তু মডেল এই ডাটাগুলো ডিসটেন্স ওয়াইজ যখন ক্যালকুলেট করে তখন অটোমেটিক না ডাটাগুলো আলাদা হয়ে যায়। কেন আলাদা হয় কিছুটা হয়তো বুঝছেন, যখন ইয়ে করবেন তখন আবার বুঝতে পারবেন, এটা ম্যাথ আছে। স্যার রিগ্রেশনটা কি, ওই যে মাঝখানে লাইন টানার আর রিগ্রেশন হচ্ছে গিয়ে যে মাঝখানে যদি আমরা একটা লাইন টানি, লাইনের এই পাশে যা আছে হচ্ছে ইয়েস, এই পাশে যা আছে নো, এটা রিগ্রেশন, একে বলা হচ্ছে ক্লাসিফিকেশন। আমি সবই দেখাবো, এগুলো সবই আপনাদের আছে। রিগ্রেশন আছে, ক্লাসিফিকেশন আছে, ম্যাথ আছে, প্রচুর ম্যাথ আছে, টেনশন নেই। ঠিক আছে, না ক্যালকুলাস না, ক্যালকুলাস আসলে আছে কিন্তু আমি এটা অ্যাভয়েড করি। ঠিক আছে, স্যার ও মানে বলতে চাইছে যে আমরা যে ক্যালকুলাসগুলো শিখছি ওগুলো গেছি কোথায় ক্লাস ক্যালকুলাস আসলে মেশিন লার্নিং মডেল তৈরি করতে লাগে, কিন্তু আসলে এখন মানে আমি একটু আগে আগের ক্লাসে বলতেছিলাম যে এখন আসলে প্রিন্টএফ কিন্তু একটা ফাংশন, এটা আমরা জানি। আপনারা অ্যাসেম্বলি করছেন কেউ? স্যার করছেন না? একটা যোগ করতে কয় লাইনের কোড লেখা লাগে? মোটামুটি 60 লাইন স্যার। কোন করতে 40 লাইন যোগ করতে আচ্ছা ধর যোগ করতে 10 লাইন মিনিমাম লাগে, এই সব আইডিয়া মনে আছে আমার। তাহলে আপনারা যখন সি তে লেখেন কয় লাইনে লেখেন? দুই লাইনে পসিবল। তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে আপনাদের যেটা জিনিসটা আসলে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ওই যে এক লাইনের যে কোডটা লাগে ওইটা কিন্তু ব্যাক এন্ডে গিয়ে 10 লাইনের কোড হয়, তারপর মেশিন হয়, মেশিন লাগে 01, তারপর ওই কোডটা রান হয়। তো আমরা আসলে যে যুগে চলে আসছি এখন আসলে আমরা ওই যে ইম্পোর্ট করি সবকিছু, ইম্পোর্ট math.h, প্যান্ডাস, তারপর সাইন, তারপর হচ্ছে ওই যে জাভাতে অনেক কিছু ইম্পোর্ট করা যায়, স্ক্যানার। এই জন্য আমাদের এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন না ডিরেক্টলি লাগে না, ওগুলো আমরা ইম্পোর্ট করে ডিরেক্ট নিয়ে আসি। ওই কাজ মানে ডিফারেন্সিয়েশন করে যে রেজাল্টটা আসতো ওইটা আমরা ইম্পোর্ট করে ডিরেক্ট নিয়ে আসি, এই জন্য লাগে না। আপনি যদি 1990 তে জন্মাইতেন তাহলে আপনাদের ওই ডিফারেন্সিয়েশন করে এই ম্যাথটা করবে কোশ্চেন ছিল যে আমরা যে ইম্পোর্ট করি এগুলো বোঝার জন্য কি আমাদের ক্যালকুলাসের নলেজ থাকতে হবে? না। আমরা যেরকম printf এ প্রিন্ট করে কিন্তু কিভাবে করে উই ডোন্ট নো, উই নো দ্যাট printf এ প্রিন্ট করে, বাট printf এর কোড আমি শিওর করতে পারবো এখানে কেউই জানেন না যে printf এর ব্যাক এন্ডের কোডটা কি। printf কিন্তু একটা ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশনের মতো এটা একটা ফাংশন, সো এটা আমরা জানি। সো এইরকমই ক্যালকুলাস কিভাবে কাজ করে আমি জানি, এই ম্যাথে ক্যালকুলাস আছে এটাও জানি, কিন্তু কোন জায়গায় করে এটা আমি জানি না, কারণ এটা আমি ইম্পোর্ট করে নিয়ে আসবো।
এটা হচ্ছে আমি মানে এখন আমরা অ্যাডভান্স হয়ে গেছি আর কি। এগুলো নিয়ে মাথায় রাখবেন। এই জন্য আমিও আসলে এখনো পর্যন্ত আমার জব লাইফে কোনো কালে ক্যালকুলাস লাগে না। মানে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা অনেক কাজই করছি, কোনো কাজেই ক্যালকুলাস ম্যালকুলাস এগুলো লাগে না। আপনার মারামারি করেন না, সোজা কথা। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই থাকবে। আমাদের সুপারভাইজ লার্নিং বললাম আর আনসুপারভাইজ লার্নিং বললাম। আর একটা লার্নিং এর ভিডিও আছে, ওইটা আপনারা যদি দেখতে চান, এটা হচ্ছে আচ্ছা ওটা নেক্সট ক্লাসে দেখাবো, সব গ্রুপে দিব না, এই পর্যন্তই থাক।